দেখ দেখ আসবে, সময় লাগবে একটু। আমারটাতে যা তো ওরকম। হুম হুম, আসো। ভাই সংক্ষিপ্ত করিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উন্নয়ন ও অগ্রগতি নিয়ে ঠাকুরগাঁও একাডেমি এবং নিউরো আয়োজনে ছুটি একটু সময় একটু সাময়িক সমস্যার কারণে আসলে আমরা একটু একটু প্রবলেম হয়েছিল আমাদের ছুটির কারণে, এরকম একটি প্রবলেমের কারণে আমি কিন্তু এর মধ্যে লাইভে চলে এসেছি আপনাদের সকলের যে আপনারা জানেন যে আমি এই সম্বন্ধে আপনাদেরকে জানিয়েছি আগে। আজকে আমার সাথে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের যে অতিথি, যে দুইজন যে অতিথি ছিল তারা কিন্তু ইতিমধ্যে আমার সামনে উপস্থিত আছেন। আমার সাথে আছেন, আমি ওই পাশ থেকে যদি আসি, আমার সাথে আছেন মোহাম্মদ মনিরুজ্জামান মনি, যেটাকে আমরা মনি ভাই নামে চিনি, তো পুরানো মনিরুজ্জামান, হেড কোচ সিলটেক ক্রিকেট একাডেমি ঢাকা ও ওমেন্স প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, সাবেক ক্রিকেট কোচ বিকেএসপি, হেড কোচ মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব ঢাকা, এছাড়াও সহকারী কোচ ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট টিম বাংলাদেশ ও হেড কোচ বিডিএফ হুইলচেয়ার ক্রিকেট টিম বাংলাদেশের হয়ে তিনি কিন্তু অনেক দায়িত্ব পালন করেছেন। আমার পাশে যিনি আছেন, আপনাদেরকে এটা পরিচয় করার প্রয়োজন হয় না, তবুও আমি বলি যে আমাদের খুব একজন প্রিয় মানুষ, জেলা ক্রিকেটের যে কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন রোকনুজ্জামান রাহাত ভাই। তিনি কিন্তু আমাদের আমাদের ক্রিকেটের যে উন্নয়ন, যার হাত ধরে আজকে আমরা এতদূর পর্যন্ত করেছেন। আজকে আমরা আমার দুই দুই ভাইয়ের কাছ থেকে আমরা আসলে ঠাকুরগাঁও ক্রিকেটের যে ধরনগুলো, ঠাকুরগাঁও ক্রিকেট থেকে কেন এখন পর্যন্ত ন্যাশনাল টিমে আমাদের খেলোয়াড় যাচ্ছে না, বা কি কারণে আমাদের খেলোয়াড়দের উন্নয়ন হচ্ছে না, যেহেতু অভিজ্ঞ অভিজ্ঞ যে সমস্যা শোনা যাচ্ছে কি যাবে। অভিজ্ঞ দুইজন ভাই আছেন, আসলে আমি তাদের কাছ থেকে আজকে এই ঠাকুরগাঁও ক্রিকেটে যারা স্বপ্ন দেখে, আজকে হোক আগামীকাল হোক, যারা ন্যাশনাল ক্রিকেটে যেতে চায় অথবা ক্রিকেটার হতে চায়, তাদের জন্য আজকে এই ভাইদের কাছ থেকে আমরা কিছু প্রয়োজনীয় কথা শুনবো। ইনশাল্লাহ আমি প্রথমেই শুরু করবো আমাদের আমাদের অতিথি, ঢাকা থেকে আগত আমাদের মনিরুজ্জামান মনি ভাই। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে আমাদের এই ঠাকুরগাঁও আপনাকে আমন্ত্রণ। আলহামদুলিল্লাহ আপনাকে পাই আমরা অনেক খুশি। আজকে একটু সংক্ষিপ্ত সময় দিয়েছেন আমাদেরকে, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভাই একটু যদি আপনার পরিচয়টা নতুন করে, আমরা যেটুকু জানি সেটুকু বলছি, আপনার কি একান্ত আলাদা কোনো পরিচয় কিছু আছে নাকি? মূলত আসলে ছোটবেলা থেকে ক্রিকেটের সাথে আছি এবং ক্রিকেটটাকে আমি সবার আগে পরিচয় দিই। যদিও মানুষের একজন মুসলিম, এটা হচ্ছে আমার বড় পরিচয়। মুসলিম হিসাবে সবসময়ের জন্য নিজেকে গর্বিত মনে করি। আর এর পাশাপাশি যদি পেশা, ভালো লাগা, ভালোবাসা, সবকিছুই হচ্ছে আমার ক্রিকেট। ক্রিকেট নিয়ে আছি ছোটবেলায়। একসময় স্বপ্ন দেখতাম জাতীয় দলে ক্রিকেট খেলবো, কিন্তু আসলে ইনজুরির কারণে সেই স্বপ্ন পূর্ণ হয়নি। বাট এরপরে স্বপ্ন দেখলাম যে কোচ হবো এবং কোচে আমার প্লেয়ার যেন জাতীয় দলে খেলতে পারে। আলহামদুলিল্লাহ, অলরেডি আমার একজন স্টুডেন্ট জাতীয় দলে খেলছে এবং পাইপলাইনে আরো আছে। আশা করি তারা ভবিষ্যতে খেলবে ইনশাআল্লাহ।
ভাই, আপনি কিন্তু অনেক দিন ধরে ক্রিকেটের সাথে আছেন, জি জি। বলা যায়। যেমন কত বছর বয়স থেকে ক্রিকেটে ছিলেন? আমি ক্লাস 3 থেকে ক্রিকেটের সাথে মাশাআল্লাহ। আছি, এবং ক্রিকেট বলে আমি খুলনা সেকেন্ড ডিভিশন খেলি। আমি যখন ক্লাস 6-এ পড়ি, তখন আমি খুলনা দ্বিতীয় ক্রিকেট লিগ খেলি। আলহামদুলিল্লাহ ভাই। আসলে আমরা আমরা হইলাম ঠাকুরগাঁয়ে। আসলে ঠাকুরগাঁয়ে ক্রিকেটে আমরা হয়তো বা বাইরে তেমন একটা যাওয়া হয় না আমাদের। আপনি ঢাকায় প্রায় সময় থাকেন। হ্যাঁ। ঢাকার ক্রিকেটের অবস্থাটা যদি বলতেন কেমন? ঢাকার ঢাকার ক্রিকেটে, অবস্থানটা কি জি জি, বর্তমান ঢাকার ক্রিকেটে? ক্রিকেট অবস্থা এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো। কিছুদিন আগেও ক্রিকেটের অবস্থা খুবই খারাপ ছিল ঢাকার। অনেক মানুষই খেলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কারণ আপনারা জানেন যে ঢাকাতে থার্ড ডিভিশন আগে একটা কোয়ালিফাই লিগ হতো, যেখানে প্রায় 70 থেকে 80টা টিম পার্টিসিপেট করতো। সেখান থেকে অনেক প্লেয়ার বের হয়ে আসতো, এবং ওইখানে ভালো প্লেয়ারগুলা আপনার হচ্ছে থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশনে কিন্তু খেলতো। তো ওই লিগটা বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু ক্রিকেটটা আসলে অনেক পিছিয়ে গিয়েছে। আহ, এখন রিসেন্টলি আবার চালু হবে এই সামনে বছর ইনশাল্লাহ। তো এবং পাশাপাশি আম্পায়ারিং বলেন, খেলার মান বলেন, সবকিছু আগের থেকে ভালো হচ্ছে। কারণ লাস্ট 3 ইয়ার্স থেকে এটা শুরু হয়েছে যে প্রতি ম্যাচে কিন্তু প্লেয়ারদের ম্যান অফ দ্য ম্যাচ দিচ্ছে। তারপর হচ্ছে সুপার লিগ উঠলে তখন ম্যান অফ দ্য ম্যাচের টাকার যে পরিমাণ সেটা বাড়িয়ে দিচ্ছে। পাশাপাশি হচ্ছে হলো আপনার টিমগুলোর যে টাকা পয়সা সেগুলো কিন্তু বাড়িয়ে দিয়েছে, এবং সুযোগ সুবিধা সব কিছুই, এবং বেস্ট বোলার, বেস্ট ব্যাটসম্যান এবং হচ্ছে অলরাউন্ডার তাদের কিন্তু একটা প্রাইজ দিচ্ছে। তার মানে হচ্ছে যে ছেলেগুলো ক্রিকেট খেলছে, মানে থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন, তারা কিন্তু এখান থেকে একটা ইন্সপায়ার হচ্ছে, যেটা তারা প্রিমিয়ার লিগে এবং ভালো করার পরে জাতীয় লিগ, তারপরে ন্যাশনাল টিমে তাদের জন্য খেলার সুযোগ করে দিবে এই ইন্সপায়ারটা। জি ভাই, আসলে আমাদের এখানে কিন্তু একটা জিনিস আমরা কিন্তু প্রায় দেখি যে অনেকজন মনে করে যে ঢাকায় ক্রিকেট খেললে হয়তো তাড়াতাড়ি ভালো জায়গায় পৌঁছা যায়। শুধু ঠাকুরগাঁও, এখান থেকে ওইটা কেমন? এখান থেকে ঢাকার কানেকশনটা কেমন হবে? হ্যাঁ, আসলে প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকাতে ওঠা আসলে অনেক টাফ। কারণ হচ্ছে সবচেয়ে বড় জিনিস কমিউনিকেশনটা। তারপর হচ্ছে আহ, মানে সে কিভাবে কোথায় খেলবে কি করবে, এই যে একটা দিক নির্দেশনা, এটা আসলে লোকালয় থেকে শহরে পাওয়াটা খুব টাফ হয়ে যায়। তারপর আলহামদুলিল্লাহ আপনাদের ঠাকুরগাঁও, আমি প্রথমেই স্মরণ করবো রাশেদ ইকবাল স্যার, যিনি আমারও একজন শিক্ষাগুরু। পাশাপাশি রাহাত ভাই আছেন, উনি তো আসলে খুবই আন্তরিক। আমরা কিন্তু রাশেদ ইকবাল স্যার এবং রাহাত ভাইয়ের কারণে কিন্তু আমরা শুধু ঢাকা থেকে ঠাকুরগাঁতে আসছি, এবং ঠাকুরগাঁতে এসে আমাদের সত্যি খুব ভালো লাগছে। কারণ আপনাদের সব থেকে বড় জিনিস আপনাদের আন্তরিকতা, এটা আমাদেরকে মুগ্ধ করেছে। আপনাদের আত্মীয়তা, পাশাপাশি আপনাদের ফ্যাসিলিটি। ঠাকুরগাঁও পঞ্চগড় এটা কিন্তু একদম বাংলার শেষ প্রান্ত, টেকনাফ, আর আমরা দিকে বলতাম যে পঞ্চগড় ঠাকুরগাঁও। তো এসে খুবই ভালো লাগছে যে এই প্রত্যন্ত অঞ্চলে একটা স্টেডিয়াম, পূর্ণাঙ্গ স্টেডিয়াম না, কিন্তু তারপর আপনারা আপনাদের প্রচেষ্টায় যে অবস্থানে আছে, সত্যি খুব ভালো লাগছে। জি, ধন্যবাদ ভাইয়া। আসলে চমৎকার কথা বলছেন। আসলে ঠাকুরগাঁয়ে কিন্তু যে সুবিধাগুলো বর্তমানে দেখা যাচ্ছে, আসলে কিছুদিন আগে কিন্তু এরকম ছিল না। অনেক উত্থান পতন হয়েছে এই ঠাকুরগাঁয়ে ক্রিকেটে। আমি আমার শ্রদ্ধেয় আমার ক্রিকেট কোচ এবং আমার বড় ভাই, আমার ক্রিকেটের গার্জিয়ান ছিলেন যিনি, আমি এবার সেই ভাইয়ের কাছে যেতে চাই। আসলে রাহাত ভাই পরিচয়টা আসলে নতুন করে দেওয়ার মতো নাই। একটু ইয়াতে ভাইয়া, রাহাত ভাই, যে ঠাকুরগাঁয়ে যে আমরা যে মনির ভাইয়ের কাছ থেকে আসলে শুনলাম যে ঢাকার ক্রিকেটের কথা, আসলে ঠাকুরগাঁটা আসলে যদি আপনি বলতেন। ধন্যবাদ সোহান, এই লাইভ শোতে আমাদেরকে এখানে ডাকার জন্য। আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই মনি ভাইকে, এত কষ্ট করে আসছে আমাদের মাঝে, সারাদিন প্র্যাকটিস করিয়েছে, আবার সময় দিচ্ছে। ঠাকুরগাঁর বর্তমান যে ক্রিকেট, যেটা বলবো আমি, মনে হয় আগের ক্রিকেটের চেয়ে বর্তমান ক্রিকেট একটু এগিয়ে। ঠাকুরগাঁয়ে বর্তমানে আমাদের টোটাল প্রিমিয়ার লিগ, তারপরে ফার্স্ট ডিভিশন লিগ, সেকেন্ড ডিভিশন লিগ, থার্ড ডিভিশনের ঢাকায় মোট আমাদের 24 জনের মতো প্লেয়ার কন্টিনিউ খেলছে। তার মধ্যে আমাদের বর্তমানে ঠাকুরগাঁর 3 জন খেলোয়াড় বাংলাদেশ যে ন্যাশনাল লিগ হয়, ফার্স্ট ক্লাস ক্রিকেটে আমাদের ঠাকুরগাঁর 3 জন খেলছে। এটা আমাদের আসলে গর্বের বিষয় আমাদের ঠাকুরগাঁর জন্য। তো অলমোস্ট একটা প্রক্রিয়াধীন অবস্থায় আমরা আছি। আমি বিশ্বাস করি যে প্রক্রিয়া আছি, সকলের সহযোগিতা থাকলে আমরা অবশ্যই এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, অবশ্যই ভাই। আসলে ঠাকুরগাঁর ক্রিকেট কিন্তু এরকম ছিল না। বর্তমান যে পরিস্থিতিটা, আমরা যখন খেলতাম 2000
12, 14, 15 এরকম ফ্যাসিলিটি যখন এখন যেটা আছে, আমরা কিন্তু তখন সেটা পাইনি। তখন কিন্তু আমাদের কিন্তু ভালো ভালো খেলোয়াড় ছিল। বর্তমানের কি অবস্থা, খেলোয়াড়ের কি অবস্থা? খেলোয়াড় যেমন এবার 19, এর আগে 19 বাংলাদেশ টিমে আমাদের ঠাকুরগাঁও 2 জন খেলেছে। এবার 19 টিমে আমাদের 2 জন আছে, রাফিউজ্জামান রাফি, ফারহান শাহরিয়ার মাহি। তো আসলে সত্যি কথা বলতে, আপনি যদি চিন্তা করেন যে আমাদের ঠাকুরগাঁর ক্রিকেট ব্যাকগ্রাউন্ড যদি আপনি দেখেন, খুব বেশি সমৃদ্ধ না। একটা সময় যখন ছিল আমাদের ঠাকুরগাঁর কেউ ঢাকা লিগ খেলতো না। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আমার রাশেদ ভাই খেলতো ঢাকায়। এই 2-1 জন হয়তো বা ঢাকায় লিগ খেলতো। প্রেক্ষাপট কিছুটা চেঞ্জ হয়েছে। তো আসলে একটা ক্রিকেট নেশন না হইলে, একটা জেলা যদি ক্রিকেটে নেশন মানে ক্রিকেট তার মধ্যে যদি আগে থেকে না থাকে, হঠাৎ করে জাতীয় টিমে খেলা এটা একটা অসম্ভব ব্যাপার। এটা একটা প্রক্রিয়াধীন অবস্থা। আমরা যেমন আগে আমাদের কেউ ছিল না পাইপলাইনে। 2014 সাল থেকে আমি জেলা কোচের দায়িত্ব পাওয়ার পর থেকে আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। বর্তমানে আমাদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে 23-24 জন ছাত্র অধ্যয়নরত রয়েছে। আবার আমাদের ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার লিগ, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন খেলছে। 19-এ বা আমাদের প্লেয়ার আছে, 17-এও আমাদের ঠাকুরগাঁর প্লেয়াররা আছে। আপনি যদি তার আগে লক্ষ্য করেন, ঠাকুরগাঁর কোনো প্লেয়ার ঢাকায় খেলতো না। আমরা তো পাইনি যেমন। এই আসলে এটা একটা, আর ক্রিকেট খেলাটা আসলে অনেক চ্যালেঞ্জিং একটা খেলা। এখানে বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের প্লেয়াররা ভালো কিছু করতে চায়। তো ওদিক দিয়ে চিন্তা করলে আমরা শুরু করেছি। আমার কাছে মনে হয় যে আমরা কেবল প্রক্রিয়াধীন আছি। এটা যত দিন যাবে তত সামনে দিয়ে সাফল্য আমরা ইনশাল্লাহ দেখতে পারবো। জি ভাই, অবশ্যই ইনশাল্লাহ আমরা দোয়া করি যে অবশ্যই যেন আমাদের এই সাফল্যটা দ্রুত ফিরে আসে। ভাই, আরেকটা জিনিস যদি আপনার কাছে জানতে চাই যে ঠাকুরগাঁয়ে যে ক্রিকেটের উন্নয়নে যে কি কি আপনার মনে হয় যে এটা ঘাটতি আছে এখন? ঠাকুরগাঁও ক্রিকেট উন্নয়নে সর্বপ্রথম যেটা আমাদের দরকার, প্রতি বছর ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন লিগটা কন্টিনিউ করতে হবে। আর শুধু লিগ করলেই হবে না, লিগটা যেন প্রতিদ্বন্দ্বিতামূলক একটা লিগ হয়। আসলে আমাদের এখানে দেখা যায় যে আমরা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন হয়তো বা লিগ যেগুলো হয়েছে আমাদের, আমরা দেখেছি সবসময় যে দায় সারা লিগ, এখানে কোনো কোয়ালিফাইড রাউন্ড নাই। কেউ নামেন, হয়তো ফার্স্ট ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন টিম নামছে, কিন্তু সেকেন্ড ডিভিশন থেকে হারলেও কিছু যায় আসে না, আর জিতলে ফার্স্ট ডিভিশন টিম যাচ্ছে, চ্যাম্পিয়ন আনা বলে ফার্স্ট ডিভিশন টিম যাচ্ছে। এই যে ব্যাপারটা, এটা যদি আপনি একটা কোয়ালিফাইড রাউন্ড আমাদের থাকতো, যে ক্লাবরা খেলবে, যদি ক্লাব খারাপ করে ক্লাবরা নেমে যাবে, আবার যে ক্লাব নতুন ক্লাব এর একটা আসার চান্স থাকবে, যা নতুন ক্লাব তারা ওই কোয়ালিফাইড রাউন্ডে খেলতে পারবে। তো আমি মনে করি কোয়ালিফাইড রাউন্ড যদি বাংলাদেশের সবখানেই শুরু হয়ে যায়, শুধু ঠাকুরগাঁও না, আমি মনে করি সমগ্র বাংলাদেশে যে ক্রিকেট লিগটা রেগুলার হয়, কোয়ালিফাইড রাউন্ড হয়, তার নতুন নতুন প্লেয়ার আসবে, নতুন 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 ক্লাব আসবে, নতুন কর্মকর্তারা আসবে। হ্যাঁ, এটা বেশি ইম্পর্টেন্ট। কোয়ালিফাইড রাউন্ডটা আমাদের খুবই বেশি ইম্পর্টেন্ট, যেটা ক্রিকেটে আমাদের বাধা হয়ে আছে। মনি ভাই আমার সাথে অবশ্যই একমত হবে, ক্রিকেটের সবচেয়ে বড় বাধা বর্তমানে এই সিন্ডিকেট। এই সিন্ডিকেট থেকে, ক্লাব সিন্ডিকেট থেকে শুরু করে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা দেখি ক্লাবরা সব সিন্ডিকেট করে থাকে, নামতে চায় না, প্রতিনিধি চলে যাবে এই ভয়ে, এটা নিয়ে কেউ কাজ করে না। আমাদের এখন নোন টার্গেট হচ্ছে আমরা এটাকে কোয়ালিফাই একটা রাউন্ড আমাদের জেলায় করবই। এতে করে নতুন টিম আসবে, পুরাতন টিমরা অ্যাক্টিভ থাকবে, কম্পিটিশনটা প্রচুর হবে। কেউ নামতে চায় না, সবাই কিন্তু থাকতে চায়। চ্যাম্পিয়ন হতে পারবে না, কিন্তু থার্ড, সেকেন্ড ডিভিশন টিমে থাকতে চাবে, সেকেন্ড ডিভিশন রাউন্ডটাতে থাকতে চাবে, ফার্স্ট ডিভিশনে খেলতে চাবে। তখন একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে। অবশ্যই প্রতিদ্বন্দ্বী যখন হবে, সকলেই যখন অ্যাক্টিভ থাকবে, আমার মনে হয় তখনই আমাদের ক্রিকেটের উন্নয়ন হবে, এর আগে কখনোই সম্ভব না। জি অবশ্যই ভাই, অসংখ্য ধন্যবাদ, চমৎকার কথা বলছেন। আসলে আমাদের ঘাটতিগুলো কিন্তু যদিও আমরা দেখা পাই, আসলে কিন্তু সবাই সামনে থেকে আসে, কিন্তু সেটাকে আমরা কেন জানি না সামনে থেকে আসে নেতৃত্ব দিয়ে যে আমরা কাজটা করবো, এটা কিন্তু হচ্ছে না। যার কারণে কিন্তু আমাদের এই ঘাটতিগুলো কিন্তু এখনো রয়েছে। আমি যদি আবারও একটু মনি ভাইয়ের কাছে যাই, মনি ভাই, আপনি তো দেখলেন ঠাকুরগাঁও ক্রিকেট অবস্থা, আপনার ঢাকার ক্রিকেট অবস্থা। আমি যদি বলি যে বিশ্ব ক্রিকেটের অবস্থাটা কেমন এখন, বিশ্বে কেমন চলতেছে ক্রিকেটের নেশন, যে ক্রিকেটের যে একটা উন্মাদনা, এটা বিশ্বে কেমন? আপনি তো বিশ্বে ঘুরেছেন, বিভিন্ন দেশ আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ দেখার তৌফিক দিয়েছেন। জি জি, এই ক্ষেত্রে আপনি কি বলবেন? আচ্ছা, আমি এটা বলার আগে একটা কোশ্চেন রাহাত ভাইয়ের সাথে আমি একটা শেয়ার করতে চাচ্ছি, যে উনি যেটা বলতেছিলেন যে আসলে একাডেমি যেগুলো আছে, মানে বর্তমান যে একাডেমিগুলো আছে, এই একাডেমিগুলো ছেলে যারা প্র্যাকটিস করছে, প্র্যাকটিস করে কিন্তু তারা কোনো জায়গায় খেলার সুযোগ পাচ্ছে না। কারণ হচ্ছে লোকাল লিগ হচ্ছে না। ধরেন আমি সেকেন্ড ডিভিশন টিমের এবার দায়িত্বে আছি, মিরপুর বয়েজে, ঢাকা দ্বিতীয় ক্রিকেট লিগ।
আমরা আগে কি করতাম যে একটা জেলা লিগ হলে যেমন আমাদের ক্লাবে 4 জন মানে চিটাগাং এর প্লেয়ার আছে, এই 4 জনকে আমরা কিভাবে নিছি যে একজন হচ্ছে চিটাগাং এর হাইস্ট রান টেকার, উইকেট কিপার ব্যাটার, এরপর হচ্ছে হলো আপনার বোলার নিলাম, সেকেন্ড হাইস্ট উইকেট টেকার বোলার, থার্ড হাইস্ট উইকেট টেকার বোলার, এবং হচ্ছে থার্ড হাইস্ট রান। এইভাবে কিন্তু আমরা ওইখান থেকে প্লেয়ার নিচ্ছি। কিন্তু আজকে আপনাদের এখন খুলনা একটা বড় জায়গা, খুলনা লিগ হচ্ছে না, খুলনা থেকে প্লেয়ার হচ্ছে না। ঠাকুরগাঁও যদি লিগ হতো তাহলে আমরা রাহাত ভাই বলতে পারতো যে আমাদের ফাজিশন লিগের সর্বোচ্চ রান করছে, আপনি শুধু দেখেন। এরকম কিন্তু একটা অপরচুনিটি তৈরি হইতো। তো এই জন্য লিগগুলো চালু হওয়া খুবই দরকার। যাক, আপনি আপনার কথা ফিরে আসি, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে বর্তমান বিশ্ব ক্রিকেটে আসলে ক্রিকেটটার একসময় খুব মানে কি বলে যে আর্ট ছিল ক্রিকেটের। আমরা যখন ছোটবেলায় দেখছি ব্রায়ান লারা, সচিন টেন্ডুলকার, তারপর হচ্ছে রাহুল দ্রাবিড়, তাদের যে কাভার ড্রাইভগুলো, যে শটগুলো ছিল, এখন কিন্তু সেই ক্রিকেটটা এখন নাই। এখন তো খালি আগে ছিল টেস্ট। আমি এমনও টেস্ট দেখেছি অ্যাসেস অস্ট্রেলিয়া এবং হচ্ছে ইংল্যান্ডের, যে প্রতিটা বল 5 দিন বসে খেলা দেখছি, একদম শেষ 2 ওভার খেলা শেষ হয়েছে, মানে পুরো বল বাই বল দেখছি, মানে এতটা আগ্রহ ছিল এবং এতটা স্মার্ট ছিল। কিন্তু এখন বর্তমান বিশ্ব ক্রিকেটটা হচ্ছে হলো টি-20, মানে গ্লোবাল সব জায়গায় ছড়িয়ে পড়েছে, টি10, টি20। আপনি দেখেন যে চলে আসছে। হ্যাঁ, সুপার সিক্স এটা আগে ছিল, কিন্তু এখন বিশেষ করে হংকং চালাইতো, হ্যাঁ, হ্যাঁ। এখন তো এখন সব জায়গায় হংকং, সিঙ্গাপুর, হ্যাঁ, আপনার হচ্ছে যে আইপিএলটা হওয়ার পর থেকে কিন্তু পুরা ক্রিকেটে কিন্তু বিজনেস চলে গেছে। আপনি দেখেন এই যে ওয়ার্ল্ড কাপ হলো টি20 আমেরিকাতে, তাই না? কেউ কল্পনা করছে এখানে 10 বছর আগে যে আমেরিকা টি20 ওয়ার্ল্ড কাপ হবে? এটা কেউ কল্পনা করে নাই। এছাড়াও হচ্ছে আপনি ইউরোপ মার্কেটটা কিন্তু আইসিসি ধরছে। আপনি হয়তো আশা করা যায় নেক্সট টি20 ওয়ার্ল্ড কাপ ইটালি খেলবে, হ্যাঁ, তারপর ফ্রান্স শুরু করছে, জার্মানি শুরু করছে, সব কিছুই। উগান্ডা যেমন হ্যাঁ, ওগান্ডা আসছে। কেউ আমরা সবসময় ওগান্ডাকে কিন্তু আমরা একটা ট্রোল করতাম, ওগান্ডা, ঠিক আছে? আজকে কিন্তু ওগান্ডা কিন্তু ক্রিকেট খেলছে, এরকম সারা ওয়ার্ল্ডে। এবং আপনি জানেন যে নেক্সট যে ওয়ার্ল্ড কাপ হবে সেটা কিন্তু সাউথ আফ্রিকাতে হবে, সাউথ আফ্রিকা নামে, এবং জিম্বাবুয়ে। তো সারা ওয়ার্ল্ডে কিন্তু ক্রিকেট ছড়িয়ে পড়েছে, এবং এটা কিন্তু এখন শুধু ক্রিকেট না, এটা বিজনেস, মানে হিউজ টাকা। আপনি আইপিএল এর দেখেন, একটা নিলাম টিভি সত্ত্ব কত হাজার কোটি টাকা বিক্রি হয়। এরকম প্রতিটা জিনিসেই মানে টাকার কারণে এখন এটা মানে পুরো সারা ওয়ার্ল্ডে ছড়ায় যাচ্ছে। কারণ হচ্ছে হিউজ একটা দর্শক কিন্তু ক্রিকেটে আছেন। ইন্ডিয়াতে আসছে এখন বর্তমান সবথেকে বেশি লোক বসবাস করে সারা ওয়ার্ল্ডের ভিতরে, সে একটা মার্কেট। তারপর বাংলাদেশ, পাকিস্তান, সাউথ এশিয়া, এরকম প্রত্যেকটা জায়গায়, এবং ইউরোপটা খুবই হচ্ছে ছড়াই গেছে। মনি ভাই, আমি যদি একটু খালি যদি টানে আপনাকে বলি যে দেখা যায় যে অনেক ফুটবলার আছে আমাদের বাংলাদেশে, জি জি তারা কিন্তু এই বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় ফুটবল খেলতে যায়। জি জি ক্রিকেটে কি এটা সম্ভব না যে বিদেশে কোথাও গিয়ে খেলা? মানে আমাদের ঠাকুরগাঁ থেকে আমরা একটা ন্যাশনাল টিমে অনেকজন, সবাই তো চান্স পাবে না। দেখা যায় অনেক দেশে আছে যেখানে ক্রিকেটের অনেক খেলোয়াড়ের চাহিদা থাকে, কিন্তু তাদের কিন্তু পর্যাপ্ত খেলোয়াড় নেই। এরকম কি নেওয়ার মতো কোনো সুযোগ? হ্যাঁ, এরকম অনেক সুযোগ আছে। আপনি জানেন যে আমাদের বাংলাদেশ থেকে আমেরিকাতে আমাদের যে আফতাব, উনি কিন্তু কোচ হিসেবে গেছেন ওখানে, হ্যাঁ। এবং তাপস বসে আসে, তাছাড়া আরো অনেকে আছে, এবং বিভিন্ন টিমে কিন্তু ঢুকে যাচ্ছে। আমাদের খুলনার একটা ছেলে, উনি কিন্তু পর্তুগালের হচ্ছে ন্যাশনাল টিমের প্লেয়ার ছিল। তারপর হচ্ছে ইটালিতে একটা ছেলে আছে, আমাদের ক্যাপ্টেন ছিল ইটালি ন্যাশনাল টিমের, আমাদের বাংলাদেশে একজন আমাদের বড় ভাই, উনি ইটালি ন্যাশনাল টিমে। এরকম বিভিন্ন জায়গায় কিন্তু সুযোগগুলো আছে। এই সুযোগগুলো হচ্ছে আমাদেরকে খুঁজে বের করতে হবে। যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে এই সুযোগগুলো আমরা নিতে পারবো। কারণ আমি আপনার হচ্ছে 18 এবং 19 সাল এবং এই কিছুদিন আগে ইংল্যান্ড থেকে আসছি। আমি 19 সালে হচ্ছে আপনার রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ফিজিক্যাল চ্যালেঞ্জ টিমের হেড কোচ হিসেবে কাজ করেছি। সেখানে দেখেছি ওদের ফ্যাসিলিটিগুলা, ওদের মানে সুযোগ সুবিধাগুলো দেখে আসলে মানে খুবই ভালো লাগছে। প্রত্যন্ত অঞ্চল ওদের, যে একদম বার্মিংহামের এবং ওয়েস্টারশায়ার মাঝখানে হচ্ছে কিদারমিস্টার নামে একটা জায়গা আছে। তো সেই জায়গাতে হচ্ছে অস্ট্রেলিয়া এই টিম এসে ম্যাচ খেলছে, যেটা বাংলাদেশে অনেকে নামই জানে, কিদারমিস্টার নামে একটা জায়গা আছে। এত ফ্যাসিলিটি, এত সুন্দর জায়গা। এবং আমি ম্যানচেস্টারে প্রায় 70টা ক্লাব আছে আমি দেখছি। তো 70টা ক্লাবের 70 জনেরই নিজস্ব গ্রাউন্ড আছে, আর 6টা ক্লাব আছে, টোটাল 76টা। ওই 6টা ক্লাব ধার করেই করে। কিন্তু আজকে দেখেন, আমাদের যদি একটু পরিকল্পনা করতো যে বিপিএল টিমগুলো থাকবে, তাদের একটা দীর্ঘমেয়াদী সময় দিবে, এবং প্রত্যেকের একটা একাডেমি থাকবে, প্রত্যেকটা নিজস্ব গ্রাউন্ড থাকবে, একটু যদি সিস্টেম করি না, তাহলে আমাদের ক্রিকেটটা অনেক দূর এগিয়ে যাবে। আমাদের এই জায়গাগুলো আমাদের ডেভেলপ করতে হবে। জি ভাই, অবশ্যই চমৎকার কথা বলছেন। আসলে আমাদের কিন্তু বাংলাদেশের যে খেলোয়াড়দের যে একটা প্রবলেম থাকে যে খেললে কোনো ক্যারিয়ার নাই, এমন একটা শব্দ কিন্তু আমরা প্রায় শুনে থাকি। ইভেন আমি যখন খেলাধুলা করতাম তখন কিন্তু এই শব্দটাই পেতাম। স্কুলের বিভিন্ন টিচাররাও কিন্তু আমাদেরকে এটা নিয়ে গালি দিত যে খেলে খেলে কোনো লাইফ নেই। এখন কিন্তু এই কথাটা বলা যাবে না, কারণ ক্রিকেটের যে উন্নয়নটা দেখা গেছে, এই কথা তো আর এখন প্রযোজ্য না, নাকি রাত ভাই? যে এখন যে ক্রিকেট খেলে লাইফ নাই বা ক্যারিয়ার হবে না, এরকম কিছু না, এখন ক্রিকেটে অনেক অপরচুনিটি। যেমন আমরা পড়াশোনা
ও ক্রিকেটের পাশাপাশি পড়াশোনা করেছিল, বিকেএসপির মতো জায়গায় জব জব করতে পেরেছি। এবং এছাড়াও হচ্ছে হলো বিভিন্ন একাডেমি, এখন কিন্তু বড় বড় একাডেমি, যেমন মাসুদ সাকিব, তারপর পুবেরগাঁও, তারপর বসুন্ধরা থেকে শুরু করে বাংলাদেশে অনেক বড় বড় একাডেমি তৈরি হচ্ছে। এখানে যে একটু কোয়ালিফাইড থাকে তার কিন্তু চাকরি একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে। এছাড়াও যারা হচ্ছে খেলাধুলা করছে কিন্তু এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে, তারা কিন্তু ব্যাংক, যে কর্পোরেট যে লিগটা হচ্ছে সেখানে কিন্তু অনেক চাকরি ব্যবস্থা আছে, এবং তাকে কিন্তু অফিস করা লাগতেছে না, জাস্ট মাসে যে স্যালারিটা নিয়ে আসতেছে তার কিন্তু 35,000 থেকে শুরু হয় স্যালারি গুলো। তাহলে আমরা এরকম বলতে অনেক পারি যে opportunity এখন তৈরি হচ্ছে। খেলাধুলা করলে যে লাইফ নেই এমন কোনো কথা নেই, আসলে খেলাধুলা আছে যদি প্রপার ভাবে কেউ খেলে বা ভালো একটা ক্রিকেটকে আয়ত্ত করে নিতে পারে, যেমন ভালো খেলতে হ্যাঁ, পারলে এছাড়াও যে জিনিসটা সেটা হচ্ছে টাকা পাশাপাশি যদি একটু ভালো খেলতে পারে তাহলে সে কিন্তু পুরো একটা জেলার রিপ্রেজেন্টেটিভ করবে। আজকে ঠাকুরগাঁও কেউ যদি ন্যাশনাল টিমে খেলে তাহলে কিন্তু সে যখন ওয়ার্ল্ড কাপ খেলবে বা ভালো একটা জায়গায় খেলবে তখন কিন্তু বলবে যে ফ্রম ঠাকুরগাঁও। হ্যাঁ, এটা কিন্তু তার নিজের পরিবার, তার জেলা, তার দেশকে সে কিন্তু রিপ্রেজেন্টেটিভ করতেছে, এটা কিন্তু একটা গর্বের বিষয়। আর ক্রিকেট এমন একটা খেলা যেটা বাংলাদেশের সব মানুষ এক জায়গায় করে। আপনি দেখেন, আমরা যদি রাজনৈতিক দল বলি, শেখ হাসিনা এবং খালেদা জিয়া একই মঞ্চে আসছে কিন্তু ক্রিকেটের মাধ্যমে। যখন আমরা এশিয়া কাপের ফাইনাল উঠেছিলাম তখন কিন্তু দুজনই বসে খেলা দেখছেন, এবং যারা বড় বড় রাজনীতিবিদ সবাই কিন্তু এক মঞ্চে আছে। তো ক্রিকেট যখন হয় আমরা পুরো বাঙালি এক হয়ে যাই, তখন কোনো ভেদাভেদ এগুলো আর থাকে না। আমি যদি একটু রাহাত ভাইয়ের কাছে যাই, যে রাহাত ভাই আসলে আমাদের ঠাকুরগাঁও থেকে জাতীয় দলে যেতে পারে এরকম আপনার মনে হয় কোন কোন প্লেয়ার আছে আমাদের কাছে? আমাদের কিন্তু অনেকের কিন্তু এটা একটা জানার আগ্রহ প্রচুর, যে আমাদের ঠাকুরগাঁও থেকে ন্যাশনাল টিমে খেলবে, যেমন দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় থেকে কিন্তু খেলছে, আমাদের ঠাকুরগাঁও না। আমরা একটা আক্ষেপ, মানে আমাদের মনেরও একটা আক্ষেপ। আপনি তো এখানকার জেলার কোচ, আপনি দীর্ঘদিন ধরে ক্রিকেটের সাথে আছেন। না আসলে, না জি, বুঝতে পেরেছি। আসলে এটা একটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে। জাতীয় দলে খেলাটা এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার মনে করি। আমাদের ছেলেরা কেবল পাইপলাইনে আছে ক্রিকেট বোর্ডের। এই পাইপলাইন থেকে যেমন 19 খেলছে, 19 থেকে যেমন আবার এনসিএল খেলছে, এইভাবেই আসলে একসময় খেলবে। এটা আপনি বলতে পারবেন না যে কে খেলবে, এটা বলা যাবে না। না আশা হ্যাঁ, অবশ্যই আশা আছে। যেমন রাফিউজ্জামান রাফি এবার 19-এ আছে, এর আগে 19 খেলছে, এবারও আছে। তো রাফিউজ্জামান রাফি আছে লাইনে। হ্যাঁ, এরকম করে আপনার ফারহান সারিয়ান মাহি আছে। এভাবেই আসলে আছে, বেশ কিছু প্লেয়ার লাইনে আছে। আমাদের 16-17-এ যেমন মাহি আছে, আরেক ছোট ব্যাটসম্যান আছে। কেউ এইভাবে আস্তে আস্তে হয়তো বা ন্যাশনাল টিমে যাবে। এটা একটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে। ভাইও কিন্তু ভালো খেলছে। হ্যাঁ, মাসুম লেগ স্পিনার আছে, কিন্তু বেশ কয়েকটা ভালো পাইপলাইনে আছে। মাসুম আছে। আমাদের ঢাকা লিগ যারা খেলে অনেকে ভালো খেলছে বর্তমানে। আলহামদুলিল্লাহ। এটা একটা আসলে লং প্রসেস। এটা আসলে ধৈর্য ধরতে হবে। কবে কে খেলবে এটা আপনি একজাস্ট বলতে পারবেন না। তারপর আমাদের 5-6 জন পাইপলাইনে আছে। আচ্ছা, ইনশাল্লাহ আমাদেরও স্বপ্ন যে আমাদের জেলা থেকে একজন ক্রিকেটার যেন জাতীয় দলে খেলে, এটাও আমাদের অনেক আশা, অনেক দীর্ঘদিনের আশা। রাহাত ভাই, যদি ঠাকুরগাঁওয়ের ক্রিকেটের খেলোয়াড়দের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন, যে আসলে কেমন করে কি করা যায়? ঠাকুরগাঁয়ের আসলে ক্রিকেট খেলতে হলে সবার আগে আমাদের আমি আগে বলছি অনেক টুর্নামেন্ট করতে হবে, অনেক ভালো লিগ করতে হবে, টুর্নামেন্ট করতে হবে। এইটা যদি থাকে অটোমেটিকই প্লেয়াররা খেলতে আসবে। আপনি মনে করেন সারা বছর প্র্যাকটিস করতেছেন, এই যেমন আমি উদাহরণ দিই, আমাদের এজ লেভেলের খেলোয়াড়রা সারা বছর তারা প্র্যাকটিস করে মাত্র 3টা ম্যাচ খেলার জন্য। এই 3টা ম্যাচে হয়তো অনেকে ডিভিশন টিমে খেলে, অনেকে ন্যাশনাল ক্যাম্প পর্যন্ত যায়, কিন্তু এটা তো একটা প্রসেস মাত্র। আরো যদি সামগ্রিকভাবে অনেক লিগ হয়, টুর্নামেন্ট হয়, তাহলে আমার মনে হয় যে ভালো কিছু হবে। এখানে ইনভলভমেন্ট লাগবে, সবারই ইনভলভমেন্ট লাগবে। অবশ্যই। আমি আবার একটু মনি ভাইয়ের কাছে যাই। মনি ভাই, ঠাকুরগাঁওয়ের ক্রিকেটকে কেমন দেখলেন? আপনি তো ঠাকুরগাঁও বেশ কিছুদিন ধরে আছেন আলহামদুলিল্লাহ, যেহেতু আপনি শুনলেন ভাইয়ের কাছ থেকে, আপনি কেমনটা দেখলেন? না, আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ আমি ঠাকুরগাঁও ক্রিকেট সম্বন্ধে আগে থেকে আমার ধারণা ছিল। আমি যেহেতু বিকেএসপিতে ছিলাম কিছুদিন, এবং বিকেএসপির সাথে আমার মানে খুবই জড়িত বিকেএসপি ক্রিকেটের সাথে। তো সেই হিসেবে ঠাকুরগাঁও প্রতি বছরই যখনই বিকেএসপি লিস্ট দেখতাম কেউ না কেউ ঠাকুরগাঁও ভর্তি হচ্ছে বিকেএসপিতে, এটা খুব ভালো লাগতো। এবং রাহাত ভাই যেটা বলছিল যে আসলে কিছু প্লেয়ার পাইপলাইন আছে, তো আসলে একটা লং প্রসেস, একটু সময় লাগে। আশা করি খুব মানে সময়টা বলতে না, কিন্তু ইনশাল্লাহ টুডে অর টুমরো অবশ্যই ইনশাল্লাহ ঠাকুরগাঁও থেকে কেউ না কেউ জাতীয়দের খেলবে সেই আশাই রাখি। আর যেটা দেখলাম সেটা হচ্ছে যে ভালো লাগছে, অনেক ছোট ছোট বাচ্চারা আছে যারা আন্ডার 14 আছে, 12 আছে, এই যে এরা মাঠে আসতেছে, এটাই একটা মানে বোঝা যাচ্ছে যে ভবিষ্যৎ ক্রিকেটটা ঠাকুরগাঁও আরো ভালো হবে যদি লিগটা কন্টিনিউ থাকে। অবশ্যই।
তো, ভাই যদি ঠাকুরগাঁও থেকে জাতীয় টিমে যেতে হলে ঠাকুরগাঁও খেলোয়াড়দের কি কি করা উচিত বলে আপনার মনে হয়? যেহেতু আপনি সবার প্রথম হচ্ছে ন্যাশনাল টিমের খেলোয়াড়দের সাথেও আপনি বেশ কিছুদিন জি 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 বেশ চলাফেরা আপনার, তাহলে আপনি জি জি যদি বলতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো। না, সবার প্রথমে হচ্ছে হলো যে যদি আমি ছোট বাচ্চাদের কথা বলি, যারা এখন থেকে স্বপ্ন দেখবে যে ঠাকুরগাঁও থেকে জাতীয় দলে খেলবে বা বাংলাদেশের যে প্রান্তে থাকুক না কেন, যে যেখান থেকে স্বপ্ন দেখবে, প্রথমে হচ্ছে তাকে একটা এম ঠিক করতে হবে, লক্ষ্য ঠিক করতে হবে যে আসলে আমি আমাকে কোথায় দেখতে চাই, একটা বিষয়। তারপর হচ্ছে তার যেটা হচ্ছে সেটা হচ্ছে তার ডিসিপ্লিন থাকতে হবে। কারণ সে যদি ডিসিপ্লিনের ভিতরে না থাকে তাহলে তার জন্য কঠিন হয়ে যাবে যে আসলে সে বড় কিছু হওয়ার। কারণ আমরা কোনো কিছু করার পূর্বেই হচ্ছে যদি আমি নিয়মকে সঠিকভাবে না মানি, তাহলে কিন্তু আমার একটা নিয়ম, আমরা মনে করি যে আমি একটা নিয়ম ব্রেক করছি, কিন্তু একটা নিয়ম ব্রেক করার পাশাপাশি তো অনেকগুলো নিয়ম ব্রেক করা যায়। তো এই জন্য হচ্ছে প্রথম হচ্ছে তাকে স্বপ্ন দেখতে হবে, তারপরে তাকে ডিসিপ্লিনিতে থাকতে হবে, তারপরে তাকে কন্টিনিউ প্র্যাকটিসে পরে থাকতে হবে এবং প্রপার ওয়েতে প্র্যাকটিস করতে হবে। মানে আলহামদুলিল্লাহ, ঠাকুরগাঁওবাসী লাকি যে হাত ভাইয়ের মতো একজন অবশ্যই, মানুষ এটা পেয়েছেন, তিনি নিঃসন্দেহে। সামনে প্রশংসা করা ঠিক না, আসলে তিনি চেষ্টা নিঃসন্দেহে চেষ্টা এটা। করেন, এটা হচ্ছে কথা। অবশ্যই। তার আন্তরিকতার অভাব নেই, যারা চেষ্টা চায় করেন। যে খেলতে চায় এবং তাদেরকে যথেষ্ট সাহায্য এবং করা হয়। ঢাকাতে আমাদের রাশিদ ইকবাল স্যার আছেন, এরা দুইজন, এবং আরো ঠাকুরকে অনেকের সাথে পরিচয় হয়েছে, ভালো লাগছে। তারাও ক্রিকেটটা খুব ভালো করে। আমি যেমন ওই যে মাসুম কথা বলছিলেন, তারপর হচ্ছে হাম্মাম থেকে শুরু করে আরো যে জাতীয় লীগ সুমন আছে, সুমন ভালো অফ স্পিনার, সুমন আছে, তারপর অনেক ইকবল আছে আছে, আমাদের ইকবল জন্য আছে, ভালো খেলে। অনিম, এরকম অনেক প্লেয়ার আছে ঠাকুরগাঁও। তো এই যে একটা পাইপলাইন তৈরি হয়েছে, এই পাইপলাইনটাই কিন্তু ভবিষ্যতে আরো নিয়ে যাবে। আর পাশাপাশি আরেকটা যেটা সুযোগ হয়েছে রাহাত ভাই, যেমন আমরা মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব ঢাকার, আমরা সেকেন্ড টিম এখানে আসছি, আমরা কিন্তু কয়েকটা প্লেয়ার দেখলাম এবং তিনি আমাদেরকে পুশ করছেন যে আহ, সামনে কোয়ালিফাই হলে আমাদের এই ছেলেগুলো আছে, আপনি একটু দেখবেন। এবং আমরাও দেখলাম এবং আমরা একটা পরিকল্পনা নিলাম যে হ্যাঁ, এখান থেকে 2-3টা ছেলে আমরা নিব, আমাদের টিমে খেলাবো। এটাও কিন্তু একটা মানে ওয়ে, ঠিক আছে। আর যেটা মানে কথায় কথা বাড়ে, মানে অনেক কথায় চলে আসলে কোথায় যদি ক্রিকেটটা। একটা আসলো তাহলে হ্যাঁ, আমি একটা ক্রিকেটটা। জিনিসকে টানে ধরতে চাই, জি। যে আমাদের রাশেদ ইকবাল ভাই, হ্যাঁ, তার সম্বন্ধে কিছু বলেন। রাশেদ স্যারের সম্বন্ধে আমাদের আসলে কি। ঠাকুরগাঁয়ের কিন্তু আমাদের ঠাকুরগাঁয়ের ক্রিকেটার যারা আমরা, জি জি জি। আমাদের কিন্তু প্রাণ ভ্রমরা। হ্যাঁ, না না, উনি আমারও প্রাণ। কারণ আমি অবশ্যই। হচ্ছে যখন লেভেলে করি, তার পূর্বের কথা সেটা হচ্ছে যে আমি আহ, একজনের মাধ্যমে তার নাম্বারটা পাই। নাম্বারটা পাওয়ার পরে হচ্ছে হলো তাকে ফোন দিই। তিনি 30 সেকেন্ডের বেশি কখনো কথা বলতেন না। আমি বলছি, স্যার আমি খুলনা থেকে মনির জামান বলছিলাম, লেভেলের জন্য ফোন দিচ্ছি। না, লেভেলের ডেট এখন হবে না, সময় নাই, পরে হবে। এরকম প্রায় 6 মাস তাকে ট্রাই করছি। 6 মাস পরে একদিন তিনি আমাকে ফোন ব্যাক করছেন যে আপনি মনির জামান। আমি বলছি, হ্যাঁ। আপনার একটা মেল অ্যাড্রেস পাঠান। তো মেল অ্যাড্রেস পাঠায়, তারপর হচ্ছে সে আমাকে লেভেলে আনার জন্য করে। তো সেইখান থেকে তার সাথে পরিচয় 2011 সাল থেকে। আহ, তখন থেকে এখন পর্যন্ত, এবং তিনি আমাকে বিভিন্ন জায়গায় সুযোগ করে দিচ্ছেন এবং আমি তার আহ, চেষ্টা করছি তার সম্মানটা রাখার জন্য, এবং যে জায়গায় কাজ করছি তার অধীনে, এবং তিনি পাঠিয়েছে সেখানে সফলতা নিয়ে আসছে আল্লাহর রহমতে। আর একটা বড় কথা হচ্ছে, তিনি এই যে 6 মাস আমার পরীক্ষা করতেছিলেন যে আমার ধৈর্য কত, আমি ক্রিকেটে কত ভালোবাসি। ইভেন তিনি আর আমি এক রুমে থাকতাম, তিনি এই পাশে থাকতেন, আমি ওই পাশে, 2 খাট থাকতো। আমরা একসাথে ইংল্যান্ড ট্যুর করছি 2বার। প্রত্যেকটা জিনিস কোচিং ছাড়া তার সাথে কোনো কথা নাই। না, আমার পরিবার সম্বন্ধে তিনি কিন্তু কিছুই জানেন না, কিন্তু কোচিং সম্বন্ধে সবকিছু জানেন। মানে তার ধ্যান খেয়াল সবকিছু ক্রিকেট। আমার মনে হয় ঘুমাইতে গেলেও ক্রিকেট নিয়ে করে। তিনি কিন্তু ঠাকুরগাঁও ক্রিকেটের জন্য কিন্তু অনেক কিছু করছেন, অনেক হ্যাঁ হ্যাঁ। ডেডিকেশন। ইভেন একটা আমাদের কিন্তু ক্রিকেট একাডেমিও তিনি প্রতিষ্ঠা করছেন জি। বেশ কিছুদিন। রাত ভাই যদি ক্রিকেট একাডেমিটা সম্বন্ধে যদি আমাকে কিছু বলতেন। ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমি দীর্ঘদিন ধরেই আছে, আসলে এখানে ফ্যাসিলিটি বা আসলে ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমি আমাদের পথ চলা 1998 সাল থেকে, রাশেদ ভাইয়ের হাত ধরে। তখন আমরা প্র্যাকটিস করতাম রাশেদ ভাইয়ের কাছে। তো আপনিও এটা আসলে বললে, হ্যাঁ, এটা বললে দীর্ঘ সময় লাগবে, আমি সংক্ষিপ্ত করে বলি। রাশেদ ভাই যখন আমাদেরকে প্র্যাকটিস শুরু করায়, ক্রিকেট তখন শুধু রাশেদ ভাইকে আমরা জানতাম। ঠাকুরগাঁও ক্রিকেট মানে রাশেদ ভাই, রাশেদ ভাই মানে সবকিছু। রাশেদ ভাই হাত ধরে আমরা ক্রিকেট খেলছি, দীর্ঘদিন ক্রিকেট খেলছি, ঢাকা লিগে খেলছি। তারপরে রাশেদ ভাইয়ের মাধ্যমে আমি কোচিং লেভেল করি, লেভেল 1 করি, পরবর্তীতে লেভেল 2ও করি আমি। তো সবকিছুর ক্ষেত্রে আমার মানে সবকিছুতেই রাশেদ ভাই। রাশেদ ভাই ছাড়া আসলে এটা বলা মুশকিল। রাশেদ ভাই সব আমাদের গার্জিয়ান, আমার ক্রিকেটের গার্জিয়ান উনি, সবকিছু করে। আজকে আসলে আমরা খুব বেশি ভালো করতে যতটুকু করছি, এটা সম্পূর্ণ কৃতিত্ব রাশেদ ভাইয়ের পুষে যায়। পাশাপাশি আরো যারা বড় ভাই আছে অনেকে সাপোর্ট করছে সাথে। রাশেদ ভাই ঢাকায় থাকতো, রাশেদ ভাইয়ের বন্ধুরা আছে, আরো অনেকে হেল্প করছে। আর ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমি আমাদের 98 সালে আমরা শুরু করি। আমরা প্রফেশনাল ভাবে মোটামুটি শুরু করি 2012 সালে। আমি একসময় চাকরি করতাম, চাকরি ছেড়ে দিয়ে রাশেদ ভাইকে বললাম আমার ভালো লাগতেছে না, আমি ক্রিকেট নিয়ে কাজ করবো। উনি খুবই খুশি হইলো
তখন থেকে ওই স্বজনদের ব্যাচ আর কি, যারা স্বজন ঢাকায় ফার্স্ট ডিভিশন খেলে এখন বর্তমানে, স্বজনদের ব্যাচ দিয়ে আমার ক্রিকেটের শুরু 2012 সাল থেকে 24 সাল পর্যন্ত এই চলছে। আর ঠাকুরগাঁ ক্রিকেট একাডেমি একমাত্র একাডেমি ঠাকুরগাঁয়। আসলে পরবর্তীতে আমার ছোট ভাই একাডেমি করতে চেয়েছিল, সে পারেনি, বড় মাঠে করেছিল। আসলে আরো বেশি একাডেমি হলে আমাদের জন্য ভালো হইতো, আরো কিছু প্লেয়ার আমরা পাইতাম। তারপরও মনে করি যে একাডেমি আমাদের ঠাকুরগাঁ যে স্টেডিয়ামে প্র্যাকটিস হয়, এই স্টেডিয়ামে যদি একটু শহর থেকে একটু সাইডে, আমি মনে করি যে আমরা আরো সামনে পদক্ষেপ নিচ্ছি। আমরা বিভিন্ন ওখানে আমাদের আমরা শাখা শুরু করেছি রোডে, আমরা বিভিন্ন ওখানে আমরা শাখা খোলার চিন্তা ভাবনা করছি। আর সামনে আমাদের ক্রিকেট একাডেমির বিশাল বড় একটা প্ল্যান আছে। আমরা সামনে প্লেজার হান্ট করতে যাচ্ছি, যেটা 4টা ভেন্যুতে অনুষ্ঠিত হবে, বালিয়াডাঙ্গি, পীরগঞ্জ, ঠাকুরগাঁ সদর আর পঞ্চগড়ে। এই ক্রিকেট একাডেমির মধ্যে পেস বলার হান্ট শুরু করতেছি আমরা ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম দিকে। নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ এটা, অনেক ভালো ভালো বলার তৈরি হবে আমাদের। পাকিস্তানের মতন যেমন একটা অলিগলি থেকে সেরা সেরা বলার বাইরে হয়ে আসে, আমাদের এরকম এই মেশিন অলরেডি আমাদের যে মেশিন আমরা স্পিড মাপার যে মেশিন, এটি আমাদের হাতে ডিসেম্বরের শেষে আসে পৌঁছাবে। তা আমি মনে করি ঠাকুরগাঁ ক্রিকেট একাডেমি সবসময় বদ্ধপরিকর ক্রিকেট উন্নয়নের ক্ষেত্রে। আসলে আমরা সবসময় ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে আমাদের আজকে 24 সাল, আমার বিশ্বাস যে 30 সালের মধ্যে আমি একটা অনেক আগের স্টার 25 সালের মধ্যে আমরা ক্রিকেট মাথা উঁচু করে দাঁড়াবো। যা করোনার কারণে অনেক কিছু মিস্টেক হয়ে গেছে, করোনার সামনে 3 বছর আমরা খুব পিছিয়ে পড়েছিলাম। তো আমি বিশ্বাস করি 30 সালের মধ্যে আমাদের ঠাকুরগাঁ আরো ডেভেলপ করবে। এটাতে সকলের সহযোগিতা আমাদের দরকার। আমি যদি আবার মনি ভাইয়ের কাছে একটু যাই, মনি ভাই আপনি যারা স্বপ্ন দেখছেন যে ক্রিকেটার হবেন, তারা আগামীতে ক্রিকেটার হতে চান, এরকম যারা স্বপ্ন দেখছেন তাদের উদ্দেশ্যে কিছু যদি বলতেন। হ্যাঁ, এই প্রশ্নটা প্রায় আগেই ছিল, কিন্তু আসলে এই শেষে বলছিলাম যে কথায় কথায় চলে যায়। আসলে ক্রিকেটটাকে আমরা মনে প্রাণে মানে এতটা পরিমাণ ভালোবাসি যে ক্রিকেট নিয়ে কথা বললে রাত শেষ হয়ে যাবে, কিন্তু আসলে ক্রিকেট শেষ হবে না। তো যাই হোক, মানে যে কথাগুলো আগেও বলছিলাম যে আসলে ক্রিকেট প্লেয়ার হতে গেলে প্রথমে যেটা হচ্ছে, ক্রিকেট হচ্ছে ভদ্রলোকের খেলা এবং ক্রিকেট হচ্ছে রাজকীয় খেলা। তো সবার প্রথম এগুলোর বাইরে যে জিনিসটা, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে তাকে ডিসিপ্লিনের ভিতরে থাকতে হবে, নিয়ম কানুনের ভিতরে, এবং হচ্ছে কন্টিনিউ, মানে এই প্রসেসটা হচ্ছে যে দীর্ঘ সময়। আমরা অনেকে মনে করি কি যে একাডেমিতে ভর্তি হলাম, আমাকে 14-এ চান্স দেন, আমি ডিভিশন খেলবো, আমি 15 ন্যাশনাল খেলবো, এইভাবে প্লেয়ার হতে চাই, কিন্তু একটু সময় লাগবে। আমাদের গার্ডিয়ানরা বুঝতে হবে যে একটা প্লেয়ার হতে গেলে তাকে একটু সময় দিতে হবে, এবং কোচের সাথে কনসেপ্ট করে কিভাবে তাকে ডেভেলপ করা যায় সেই জিনিসটা থাকতে হবে। আমরা যেমন একজন টিউটরের কাছে যখন প্রাইভেট পড়ি, তখন কিন্তু তার সাথে কথা বলে যে আমার বাচ্চার কি অবস্থা, কিন্তু আমরা কোচের সাথে কথা বলি না। ওই প্র্যাকটিসে দিয়ে যে বাচ্চা যায় আসে কি করে না করে, এটা কিন্তু আমরা খেয়াল করি না। এটা কিন্তু কোচের সাথে যে আমার ছেলে কতটুকু ডেভেলপ হচ্ছে, ওর কি কি জায়গায় সমস্যা আছে। কারণ হচ্ছে শুধু একটা প্লেয়ার তার বেসিক শিখবে এটা না, বেসিকের পাশাপাশি কিন্তু আরো অনেক কিছু আছে। যেমন সে কি খাবারটা খাবে, ঠিক আছে, তারপরে কি পোশাক পরবে, কখন ঘুমাবে, কখন ঘুম থেকে উঠবে, তার শারীরিক কন্ডিশন কি, তার কোনো রোগ আছে কিনা, বা পড়াশোনা কেমন, সবকিছু মিলাই কিন্তু তার ক্রিকেট। আমরা শুধু মনে করি যে সেটা ব্যাটিং করছে, বোলিং করছে, এটা না। যেমন একটা ছাত্রকে আমি দেখছি যে ও আসলে ভালো পারফর্ম করতে পারছে না, কেন? যে ওর পারিবারিক কিছু সমস্যা কেন পারফর্ম করতে পারতেছে না। এখন যখন পারিবারিক সমস্যার সমাধান হচ্ছে, তখন কিন্তু আবার পারফর্ম করা শুরু করছে। এরকম বিভিন্ন জিনিস জড়িত আছে। এর জন্য হচ্ছে মূলত হচ্ছিল, যখন কেউ ভালো ক্রিকেটার হতে চায়, তখন তার ফার্স্ট কাজ হচ্ছে একটা প্রপার ওয়েতে তাকে শিক্ষা নেওয়া, ঠিক আছে। যেমন হচ্ছে আমাদের যদি একটা ছেলেকে পড়াশোনা করতে, তাকে কিন্তু স্কুলে ভর্তি করায়, তারপরে একজন প্রাইভেট টিচার দিই। কিন্তু আমরা একাডেমিতে কি করি, মানে আমরা কি করি, ছেলে ব্যাট বল দিয়ে খেলবে, কিন্তু তাকে একটা প্রতিষ্ঠানে ভর্তি করতে হবে, যেমন একটা একাডেমিতে, যে কোনো একটা একাডেমিতে ভর্তি করতে হবে। তারপর হচ্ছে তাকে আরো এক্সট্রা প্র্যাকটিস করাইতে হবে। আমরা 2-3 জন কিন্তু মাস্টার রাখি, কিন্তু কি কোচের একটু সময় দেবো, কোচে একটু টাকা খরচ করবো, সেইখানে কিন্তু আমরা কি প্রণতা করি। কিন্তু আমি স্বপ্ন দেখি যে আমার ছেলে একদিন বাংলাদেশ টিমে খেলবে, কোটি কোটি টাকা খাবে, কিন্তু এইখানে যে সময়টা দেওয়া দরকার, এইখানে যে প্রসেসটা করা দরকার, সেই প্রসেসটা আমার কাছে মনে হয় যে আমরা ঠিক মতো করি না, যে কারণে আমাদের ছেলেগুলা হচ্ছে দ্রুত উঠতে পারে না। হ্যাঁ, আমি যেটা, যেমন আমি ক্রিকেটের সাথে কিন্তু বেশ কিছুদিন ছিলাম, ঠাকুর ক্রিকেট একাডেমির সাথে ছিলাম। পরিশেষে আমি সব বাদ দিয়ে ব্যবসা বাণিজ্যের মধ্যে ঢুকছিলাম। আসলে তখন এরকম ফ্যাসিলিটি বা এরকম একটা যে স্বপ্ন দেখে ক্যারিয়ার করা, এরকম ব্যাকআপ সাপোর্টটা ছিল না। যদিও ভালো খেলার পরেও কিন্তু এই সুযোগটা আমরা তখন পাইতাম না, কারণ তখন ওরকম বৈষম্য ছিল একটা। আমরা একটা জিনিস, যেমন বাইরে আসার পর থেকে, যেমন আমি একটা খেলাঘরের দোকান দিয়েছি ঠাকুর রোডে,
এটার পরে আমি বিভিন্ন ট্যাপ টেনিস ক্রিকেটের সাথে সম্পৃক্ত, মানে বিভিন্ন জায়গায় খেলাধুলা হলে আমি অতিথি হিসেবে যাই বা আমি নিজে খেলতে যাই, এরকম। ট্যাপ টেনিস ক্রিকেট খেলে কি এই স্বপ্ন দেখা যায়? দুই ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আচ্ছা, এটা একেবারে একটা ভাইরাল প্রশ্ন, মানে এটা কেমন হয় যে ট্যাপ টেনিস খেলে কি ন্যাশনাল টিমের ক্রিকেট হওয়ার এরকম স্বপ্ন বেশ কয়েকজনকে দেখছি তারা দেখার চেষ্টা করছে, এটা কি হয় সম্ভব? না আসলে টেনিস খেলে যে ন্যাশনাল টিমে খেলবে সে যদি ক্রিকেটের সাথে না সম্পৃক্ত থাকে তাহলে তো স্বপ্ন দেখছে যে আমি ন্যাশনাল মানে টিমে স্বপ্ন দেখতে হবে যেটা, হ্যাঁ স্বপ্ন মানুষ তো দেখে, স্বপ্ন দেখে বলে মানুষ বেঁচে থাকে, কিন্তু স্বপ্ন দেখতে হবে প্রপার ওয়েতে দেখতে হবে। হ্যাঁ রাইট। এখন আমি কখনো ক্রিকেট বল হাতে নিলাম না, আমি জাতীয় দলে ক্রিকেট খেলবো, এটা আসলে সম্ভব না। হ্যাঁ এইটা যেমন একটা প্রবাদ আছে, গবরে পদ্ম ফুল ফোটে, দেখা কোনো পেস বোলার সে ভালো খুব এটা জোরে, পাকিস্তানে সম্ভব, হ্যাঁ খুব জোরে বল, আফগানিস্তানে সম্ভব, হ্যাঁ বলার হিসেবে একটা চান্স থাকে, খুব জোরে বল করতেছে, বলারদের জন্য 100 সুযোগ আছে। হ্যাঁ তখন তাকে কেউ দেখে, কোনো কোচ দেখলো বা কেউ করলো, তাকে একটা ইন্সপায়ার করলো, যেমন রাহিদ, মানে নাহিদ রানা হ্যাঁ আপনার হচ্ছে, ও কিন্তু অনেক জোরে বল করেই কিন্তু জাতীয় দলে আজকে অবশ্যই সে ঢুকতে পারছে। তো টপ ঠিক বোলারের মধ্যে একজন প্রিন্স যদি কেউ স্বপ্ন দেখে পেস বোলার হিসেবে আসতে পারে, পেস বোলার কিন্তু সম্ভব। হ্যাঁ কিন্তু ব্যাটসম্যান হিসেবে আসতে গেলে তাকে অবশ্যই ক্রিকেট বলে তাকে অনুশীলন করতে হবে, কাজ করতে হবে, কারণ টেনিসে খেলা এক ধরনের আর ক্রিকেট বলে খেলা আরেক ধরনের। আর আপনি যেটা বলছিলেন যে ক্রিকেট খেলেও কি, মানে টেনিস খেলেও কি ইনকাম করা যায় কিনা, হ্যাঁ টেনিস খেলে অনেক ইনকাম করা যায়, কারণ হচ্ছে আপনি হেলিকপ্টার বাবলু, তারপর হচ্ছে আমারই অনেক স্টুডেন্ট আছে, হ্যাঁ জাভেদ, এরা কিন্তু প্রতি বছর আমাকে বলে যে স্যার আমি টেনিস খেলে বছরে প্রায় 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা ইনকাম করি, অনেকে আছে 10 লাখ টাকা ইনকাম করে, আমারই পরিচিত আছে যে 10 লাখ টাকা ইনকাম করে শুধু এক সিজনে টেনিসে। হ্যাঁ আমি কিন্তু এমন একটা প্রস্তাবনা কিন্তু রাহাত ভাইকে দিয়েছিলাম ভাই, যে আমি রাহাত ভাইয়ের কাছে যদি একটু, রাহাত ভাই আমি বলছিলাম যে আমাদের আয়োজনে, ক্রিকেট একাডেমির আয়োজনে আমরা এরকম কি টেনিসের কিছু টুর্নামেন্ট আয়োজন করতে পারি কিনা, বিভিন্ন মাঠে আমাদের খেলোয়াড়রা কিন্তু বিভিন্ন হ্যাঁ, জায়গায়। অবশ্যই তারা এটা কিন্তু আমাদের বিভিন্ন একটা জায়গায় আছে। পরিকল্পনা, এই যে ভালো কথা বলছে, আমাদের পরিকল্পনা আছে। আমাদের যে একাডেমি পরিচালক রাশিদ ইকবাল স্যার, উনি অলরেডি বলছে যে টেপ টেনিস যারা ঢাকা লিগ খেলে না, হ্যাঁ ঠাকুরগাঁয়ে যারা ঢাকা লিগ খেলে তারা বাদ দিয়ে টেপ টেনিসে একটা আয়োজন আমরা করব, এটা খুব রিসেন্টলি করব। তো পুরো আমাদের চিন্তা ভাবনা আছে এটা, যে এটা আসলে তাহলে বোঝা যায় যে কত ক্রিকেটার আছে, আপনি বুঝতে হ্যাঁ, এটা পারবেন। বুঝা যায়। কারণ ক্রিকেট খেলাটা আসলে একটা ব্যয়বহুল, এখানে ব্যাট লাগে, প্যাড লাগে, গ্লাভস লাগে, হেলমেট লাগে, অনেক থাই প্যাড লাগে, অনেক কিছু লাগে। তো অনেক ইনভলভ হতে যায়, প্রতিভাবান কিন্তু খেলোয়াড় সব জেলাতেই আছে। আমি মনে করি প্রতিভা আমাদের জেলাতেও আছে। তো এটা আসলে আমরা একটা পরিকল্পনা করছি যে এরকম করবো, আমরা প্লেজার হান্ট করব, আর টুর্নামেন্ট একটা সামনে করার চিন্তা ভাবনা আছে। আসলে আমার এইটা প্রশ্ন করার কারণ হলো যে আসলে আমরা অনেকজন প্রতিভাবান খেলোয়াড় থাকে যাদেরকে আমরা চিনতে পারি না, তারা কিন্তু মাঠে আসে যে প্র্যাকটিস করে খেলা দেখাবে এরকম সুযোগ পায় না। যার কারণে আমার এই কথাটা বলা, যে এরকম কোনো আয়োজন করে কোচরা যখন পাশ থেকে অবশ্যই। দেখবে, তারা অবশ্যই এখান থেকে একটা টাইম, অবশ্যই। ভালো খেলতেছে তুমি আসো। টেপ টেনিসে একটা জিনিস খেললে উপকার হয়, ব্যাটসম্যানদের ব্যাট সুইং বাড়ে, হ্যাঁ অনেক জোরে মারার অভ্যাস হয়, অনেক গেম সেন্স তাদের ভালো হয়। কিন্তু যে একটু আগে মনির ভাই যেটা বললো যে প্রপার ওয়েতে প্র্যাকটিস না করলে ক্রিকেট বলে ডেভেলপ করা যাবে না। আপনি টেপ টেনিস খেলছেন, আপনার পাশে গ্রামে খেলছেন, মাঠে খেলছেন, টেপ টেনিসের কোনো তো লিগ আয়োজন হয় না, যে টেপ টেনিসের কোনো লিগ হচ্ছে। আপনাকে অবশ্যই জেলাতে বড় বড় আয়োজন হয়। ক্রিকেট পাইপলাইনে থাকার জন্য আপনাকে দুইটা ওয়েতে যাইতে হবে, একটা এজ লেভেল থেকে যাইতে হবে, অথবা আপনার ঢাকা লিগ, কি মনে হবে ঢাকা লিগ হয়ে যাইতে হবে। ওয়ে দুইটা, এখানে টেপ টেনিস খেলে আপনি এখানে আসতে পারবেন না, এটা সুযোগ কম। হ্যাঁ আমাদের নজরে হঠাৎ করে কোনো পেস বলার চোখে পড়লো যে অনেক জোরে বল করে, যেমন নাহিদ রানা, সে আমারই কলিগ, চাঁপাইনবাবগঞ্জে আমার কলিগ, তারই ছাত্র, সে একদম ওনার হাত দিয়ে আসছে, ওই টেপ টেনিস থেকে আসছে। হ্যাঁ আমরা আসলে আমরা খুঁজতেছি, যেমন নাই আমাদের বড় ভাই, উনি একসময় ভালো খেলতো, চাঁপাইনবাবগঞ্জের কোচ আমাদের, ওনার হাত দিয়ে কিন্তু নাহিদের আশা আর কি, একবারের থেকে। তো এইভাবে আমি বিশ্বাস করি আমরা যদি হান্টে, যে পেজার হান্ট করতেছি, আমাদের এখান থেকেও পেজার হান্টে নিশ্চয়ই কিছু প্লেয়ার বের হয়ে আসবে অবশ্যই ইনশাআল্লাহ। আর আমরা এই পেজার হান্ট করতে, এখানে আমরা কিছু পুরস্কারও রাখছি। শীঘ্রই হ্যাঁ আমরা যে সবচেয়ে জোরে বল করতে হবে তার জন্য 10,000 টাকা, যে সেকেন্ড হবে তার জন্য 5,000, যে থার্ড হবে তার জন্য 3,000, এরকম করে আমরা ক্যাটাগরি করে করব। এই ফাইনাল রাউন্ডটা আমাদের ঠাকুর জেলা স্টেডিয়ামে হবে আর কি। অবশ্যই। আমি আসলে গত কিছুদিন আগে একটা কথা রাহাত ভাইকে আমাদের যে একাডেমির ছাত্ররা আছে তাদের উদ্দেশ্যে বলেছিলাম যে আমাদের এই রাহাত ভাইকে, আমাদের কোচকে একটু ছাড় দিতে হবে। একটু ছাড় দিলে তিনি কি করবেন, আমাদের ইউনিক বুদ্ধি বের করে দিবেন। আজকে এই যে প্রেসার হান্ট, এই যে ক্রিকেটে টেনিসের ক্রিকেট একাডেমি, ক্রিকেটের টুর্নামেন্ট আয়োজন, এগুলা করবে। আলহামদুলিল্লাহ এগুলো আমাদের জন্য ভালো, এগুলো আমরা করবো ইনশাল্লাহ খুব শীঘ্রই।
আশা রাখি যে খুব শীঘ্রই আমরা একটা ভালো একটা প্রোগ্রামে ভালো কোনো টুর্নামেন্টের আয়োজন করবো। মনি ভাই, ঠাকুরগাঁওটা কেমন লেগেছে আপনাকে? শেষে চলে এসেছে, আর বেশিক্ষণ থাকবো না হয়তো, সংক্ষেপে যদি বলতেন ঠাকুরগাঁওটা কেমন লেগেছে আপনার? সবাই তো আলহামদুলিল্লাহ। ক্রিকেটের সাথে থাকে না, ভালোবাসার মানুষ। না না, আলহামদুলিল্লাহ। যারা লাইভে আছেন বা দেখবেন, আমার আমার মানে ফেসবুক পেজ হচ্ছে মনিত হাসান। আমি আছি হ্যাঁ, লাইভে, এবং হচ্ছে আমার একটা ট্রাভেল পেজ আছে, বিভিন্ন জায়গা থেকে MZ ট্রাভেল পেজগুলো অনেক ভালো লাগে। হ্যাঁ, MZ ট্রাভেলার্স। তো আমি ঠাকুরগাঁও এসে কিন্তু আমি প্রায় অনেক জায়গায় ঘুরেছি, বিশেষ করে হচ্ছে আম, জামালপুর শাহী মসজিদ যেটা, হ্যাঁ ওইখানে, তারপর হচ্ছে আরো কয়েকটা জায়গায় ঘুরছি। পাশাপাশি আপনাদের এই ঠাকুরগাঁওর পাশে যে পঞ্চগড়, তেতুলিয়া, বাংলাবান্ধা, তারপরে কাজী যে হ্যাঁ, রিসোর্ট জি, জি। আছে তারপর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে এই আশেপাশে যত জায়গা আছে সব জায়গায় কিন্তু আমি ঘুরেছি, এবং সত্যি খুব ভালো লাগছে। আর ঠাকুরগাঁওর সবচেয়ে বিখ্যাত যেটা আমি আমার পেজে আপলোড করছি, এবং এই আপলোড করার মাধ্যমে কিন্তু আমাকে প্রচুর পরিমাণ প্রেশার তৈরি হয়েছে। কিসের প্রেশার? তুমি গুড় নিয়ে আসো, এরকম খাঁটি গুড়। আমাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে নওরিন যে খেজুর বাগান, ওইটা কিন্তু আমাকে এখন আমি আমার কাছে কিন্তু এবং আমার হাত ভাইয়ের মাধ্যমে আমরা রাহাত ভাই নিয়ে নিয়ে গেছে, গেছি সকালবেলা। উনি খুব আন্তরিক। আমরা একটা গাড়ি করে ওনাদের গাড়িতেই করে আমরা গেলাম, যার পরে যে সকালবেলা আমাদের রিপন ভাই আসছিল ঢাকা থেকে, আমাদের ম্যানেজার। আমরা একসাথে কিন্তু এখানে কাঁচা রস খেয়েছি এবং গুড় কিনে নিয়ে আসছি, যেটা এখন অনেক অর্ডার আসছে, এবং আমাকে খুলনা যাওয়ার সময় প্রায় 2 হাত ভরে গুড় নিয়ে যেতে হবে। অবশ্যই, ঠিক আছে, তো অবশ্যই। খুবই ভালো লাগছে। আম গাছ আছে ভাই, হয়তো আপনাকে সেখানে নিয়ে যাওয়া হয়নি। আমি সিজনে তাহলে আপনাকে আরেকবার আসা লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমি গল্প শুনছি তো এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় আম গাছ। এই আচ্ছা, আম গাছটা দেখলে আপনি হয়তো অভিভূত হবেন। প্রচুর বড় একটা আম গাছ, আর প্রচুর আম ধরে। আর যদি সিজন আচ্ছা, দেখি আল্লাহ যদি তৌফিক দেয়, হয় ইনশাআল্লাহ এটা অবশ্যই দেখার অবশ্যই আমন্ত্রণ করব। আবার দিব আমরা এক সময় আবার। আর একটা জিনিস আমি একটু দিল্লিতেও কিন্তু আমাদের চমৎকার একটা হ্যাঁ। প্লেস আছে, তো এটা বর্ষাকালে আসতে হবে। মানে আপনার কন্টিনিউয়াসলি আমাদের ঠাকুরের সাথে ঠাকুরগাঁও মানে এক এক ঋতুতে এক একটা মানে সৌন্দর্য। আমাদের অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আমি একটা জিনিস একটু বলতে চাই, মাঝে একটা কথা দিয়ে, ক্রিকেট যেহেতু ক্রিকেট আমাদের টক শো, সেটা হচ্ছে যে যত বেশি মাঠে খেলা হবে তত কিন্তু প্লেয়ার মাঠে আসবে, এবং সেখান থেকে কিন্তু ভালো কিছু প্লেয়ার পাওয়া যাবে। যেমন আমি একটা ছেলেকে পাইছি, আমি রাস্তায় খেটে যাচ্ছি, দেখি ও বোলিং করছে, চায়নাম্যান। দেখে আমার খুব পছন্দ হয়েছে। ও আসলে ক্রিকেট খেলে না, কিন্তু তারপরে আমি ওকে খুঁজে বের করছি, আব্বাকে বলছি অনুশীলন দিবে না, অনেক কষ্ট করার পরে তারপরে কিন্তু তাকে একাডেমিতে ভর্তি করে, আমার কাছে প্র্যাকটিস করার পরে বিকেএসে ভর্তি করি। সে কিন্তু 15, 17 এবং 19 টিমেও ছিল। রাহাত ভাই চিনে যে রোমান, ওকে কিন্তু আমি রাস্তায় দেখছি যে ও বোলিং করছে। এরকম কিন্তু অনেক প্লেয়ার বেরোয় আসে, এর জন্য হচ্ছে মানে কোচদের চোখে বললে হ্যাঁ হ্যাঁ, এই জন্য হচ্ছে প্রচুর পরিমাণ। হ্যাঁ হ্যাঁ, আগে আমরা যখন ছোটবেলায় ক্রিকেট খেলছি তখন কিন্তু এত বেশি ছিল না, একাডেমি ছিল না, কিন্তু তখন একাডেমি ছিল না। এটাই তো আমি বলতে তখন চাইলাম কিন্তু যে আমাদের যদি ট্যাপ টেনিস গুলো আয়োজন হয়, তাহলে আপনারা দেখলে চিনতে পারবেন। পাড়ায় কিন্তু হ্যাঁ, পাড়ায় কিন্তু টিম ছিল, এবং প্রত্যেক এলাকার একটা টিম ছিল, ওই এলাকার থেকে কিন্তু খেলতো। এই জন্য যত বেশি খেলা হবে তত জি, জি, বেশি হচ্ছে অবশ্যই। ছেলেরা মাঠে আসবে এবং প্লেয়ার বের আসবে ইনশাআল্লাহ। আমাদের মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব সম্বন্ধে বলতে ভুলে গেছি, যদি একটু বলতেন সংক্ষেপে। মিরপুর বয়েজ ক্লাব হচ্ছে ঢাকা 12তে অবস্থিত, এবং এটা আপনার হচ্ছে দীর্ঘ অনেক বছর ধরে ঢাকা দ্বিতীয় ক্রিকেট লিগে খেলছে, সুনামের সাথেই খেলছে। এটার অনার হচ্ছে আমাদের আলমগীর ভাই। উনি খুবই ভালো মনের মানুষ, এবং পাশাপাশি আমাদের রিপন ভাই আছেন। রিপন ভাইয়ের কথা আসলে না বললে নয়, তিনি প্রায় 30 বছর ধরে ক্রিকেটের সাথে আছেন, এবং ক্রিকেটটাকে অনেক ভালোবাসে। ধ্যান খেয়াল সবকিছু ক্রিকেট। আর মিরপুর বয়েজ ক্লাব শুধু ক্রিকেট না, পাশাপাশি হচ্ছে সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত, অসহায় মানুষের পাশে দাঁড়ায়। বন্যা দুর্গত থেকে শীত বস্ত্র যত ধরনের সহযোগিতা আছে, সেই প্রত্যেকটা সহযোগিতায় সুনামের সাথে মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাবটা দায়িত্বের সাথে পালন করছে। এছাড়াও আমাদের ঠাকুরগাঁও প্রিমিয়ার লিগের টিম আছে, ওমেন্স। ঠাকুরগাঁও থেকে আপনার ক্রিকেট মিরপুর বয়েজ ক্রিকেট, হ্যাঁ, আপনাদের ঠাকুরগাঁও থেকে আমরা 2 জন ছেলেকে নিয়েছি, সুজন এবং সুইং, একজন ব্যাটসম্যান, দুজনই ব্যাটসম্যান এবং খুব ভালো ওপেনার এবং অলরাউন্ড ব্যাটসম্যান, খুবই ভালো পারফর্ম করছে লাস্ট ইয়ার, যে কারণে আমরা এই বছর রেখে দিছি তাকে, এবং আশা করি তারা এই বছর ভালো পারফর্ম করে সামনের বছর আরো ভালো অবশ্যই ইনশাআল্লাহ আমরা দোয়া করি ক্রিকেট খেলতে পারে। রাহাত ভাই, আমরা একেবারে শেষে চলে এসেছি, আসলে একেবারে আমরা দীর্ঘক্ষণ লাইভ করেছি। আমরা এরকম লাইভ গুলো যদি রেগুলার করি, তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো, আমাদের ক্রিকেটাররা জানতে পারবে। আপনাকে আমরা পেয়ে কিন্তু অত্যন্ত আনন্দিত। আপনাদের বেশ কয়েকদিন আপনার সাথে চলাফেরা করলাম, আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে। ভাই, যদি সংক্ষেপে যদি আমার মনি ভাই সম্বন্ধে একটু কিছু বলতেন। মনি ভাই আসলে প্রশংসা করা যাবে না, যেহেতু সামনে রয়েছেন, সামনাসামনি আসলে যদি তার একটু আন্তরিকতা গুলাই বলতে পারেন। সামনাসামনি প্রশংসা আসলে করতে হয় না। যাই হোক, উনি ভাই আসলে খুব অল্প কথা বলে, মৃদুভাষী, যে কেউ তাকে পছন্দ করবে। শুধু আমি না, ঢাকার যে ওনার টিম ম্যানেজার আসছিল সেও তাকে যথেষ্ট পরিমাণ পছন্দ করে। রাশেদ ভাই তাকে পছন্দ করে, খুবই পছন্দ করে। ইভেন কি বিকেএসপি যে কোচরা আছে, হাসান স্যার থেকে শুরু করে ডিআর স্যার, সবার সাথে তার সম্পর্ক খুবই চমৎকার একটি সম্পর্ক।
তো ওদিক দিয়ে আসলে আমাদের দুজনের কাজই এক। হ্যাঁ, মনি ভাইয়ের সাথে আমার অনেক আগেই ফেসবুক পরিচয়, দেখা হয়েছিল বিকেএসপিতে, কিন্তু এত ক্লোজলি এবারই প্রথম মিশলাম। আসলে মন জুড়ায় গেছে মনি ভাইয়ের সাথে এভাবে মিশে, ওনার কথাবার্তা শুনে। আমরা একটা পরিকল্পনা মনি ভাই আমাকে দিয়েছে। আমরা একটা বেশ কিছু মসজিদের কাজ মনি ভাই করে, ওই কিছু মসজিদের কাজ তিনি ঠাকুরগাতেও করার ইচ্ছা আছে ওনার। অবশ্যই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ মনি ভাই, আল্লাহ এটা যেন কবুল করে আপনার মাধ্যমে। আমাদের এলাকায় আমার যে হুম। যে গ্রাম, তা আমাদের শুধু আমরা অবশ্যই সেখানে আপনাকে আমরা শুধু ক্রিকেট নিয়ে না, আমরা যেহেতু ভাই প্রথমেই বলেছি আমরা মুসলমান, আমাদের প্রথম পরিচয় অবশ্যই মুসলমান। যারা মুসলমান আমরা এই মসজিদ, আমরা অলরেডি মনি ভাই বলছে যে 5-6টা মসজিদ তৈরি করবে ঠাকুরগাঁয়। উনার অনেক জায়গা আছে। তাই আমার মনে হয় সব দিক দিয়ে উনি অনেক একটা উদ্যোগী আমার মন জয় করে নিয়েছে। অসাধারণ একটা, খুব চমৎকার একটা আসলে মনি ভাই। ধন্যবাদ মনি ভাই আপনাকে। আসলে ধন্যবাদ সামনে প্রশংসা করবো না ভাইরা। ধন্যবাদ আপনাদেরকেও। আসলে মানে আমি এখানে আমার খুব ভালো লাগছে, কারণ আসলে সবচেয়ে বড় কথা কি যে মানুষ কিন্তু দুনিয়াতে থাকবে না, একসময় কিন্তু দুনিয়াতে সবারই চলে যেতে হবে। এখান থেকে 100 বছর পরে কেউ কাউকে মনে রাখবে না, কিন্তু মানুষ কখন তাকে মনে রাখে? যখন তার কর্মকাণ্ডগুলো ভালো থাকে। এই জন্য আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মানুষ যেন আমাদেরকে বলতে পারে যে না, মানুষটা ভালো ছিল। এইটাই কিন্তু আমাদের জন্য দোয়া। আজকে আমি একটা জিনিস শুনতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভাগ্য পরিবর্তন করে দোয়ার মতো। এই জন্য যদি আমি ভালো কাজ করি, মানুষ আমার জন্য দোয়া করবে। আমরা যদি কবরে আযাব হয়ে থেকে দোয়ার করতে, আল্লাহ তাআলা আমাদের কবরে মাফ করবে। এই জন্য আমরা মুসলিম হিসেবে চেষ্টা করবো যে দিন শেষে আমরা যাতে আমাদের মানে মেইন ডেস্টিনেশন যেটা, সেটা হচ্ছে যে আমাদের কবর, সেই কবরে যাওয়ার প্রস্তুতি যেন নিয়ে যেতে হবে। ফিলিং না কেন, আমি আমার যারা আছেন সবাইকে বলবো যে চেষ্টা করবো 5 ওয়াক্ত নামাজটা পড়ার জন্য ইনশাআল্লাহ। আর সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। অবশ্যই। আমি আর বেশিক্ষণ থাকতে চাচ্ছি না, আসলে লাইভটি আমি শেষ করবো। দীর্ঘক্ষণ আপনাদেরকে লাইভে রেখেছিলাম। আমি শুধু শেষ করার আগে দুই ভাইকে ধন্যবাদ জানাবো যে চমৎকারভাবে আমাদের একটা এই আয়োজনটাতে থাকার জন্য। রাহুল ভাই কিন্তু দীর্ঘদিন ধরে ক্রিকেটের সাথে কিন্তু এই আমাদের এই ঠাকুরগাঁয়ে কিন্তু কঠোর পরিশ্রম করেছেন, এবং তার যে সফলতা সেটা কিন্তু আমরা সবাই জানি। তিনি কিন্তু জেলার এই ডিভিশনের সেরা, বাংলাদেশের সেরা কোচ হিসেবেও তিনি কিন্তু স্বীকৃত পেয়েছিলেন। আলহামদুলিল্লাহ আমাদের জন্য একটা পুরস্কার পেয়েছেন। রাশেদ ইকবাল ভাই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের জন্য একটা ঠাকুরগাঁয়ের একটা গর্ব আমাদের একটা। তিনি কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত কিন্তু মনিটরিং করছেন, যদিও তিনি প্রচুর ব্যস্ত। ঠাকুরগাঁয়ের ক্রিকেট থেকে শুরু করে যাবতীয় ভালো উদ্যোগগুলো কিন্তু তিনি নিয়ে থাকেন। চমৎকার তিনি খুব ভালো পরিকল্পনা করেন। অবশ্যই। আমি আশা করি যে আগামীতে আমরা আরো একটা ভালো কিছু করার যে আমরা উদ্যোগগুলো নিয়েছি, শুধু ক্রিকেট নয়, ক্রিকেটের বাইরেও আমরা ভালো কিছু করবো। এবং আমরা আমাদের ক্রিকেট একাডেমি থেকে বেশ কিছু আমরা লাইভ প্রোগ্রামগুলো যেগুলো রেগুলার করবো, আমাদের ভালো খেলোয়াড়রা আসলে আমরা এগুলো করবো। আপনারা ইতিমধ্যে আমাদের পেজ থেকে দেখতে পেয়েছেন যে বিভিন্ন খেলোয়াড় তাদের যে পরিচিতিগুলো দিচ্ছে, এগুলো আমাদের খেলোয়াড়, আমাদের স্টুডেন্ট। আপনারা যারা ক্রিকেট একাডেমিতে ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ঠাকুরগাঁও রোডে কিন্তু একটি ক্রিকেট শাখা উদ্বোধন করা হবে আগামী মাসে। আমরা চাচ্ছি একটা ভালো কোনো খেলোয়াড় নিয়ে এসে যদি আমরা উদ্বোধনটা করতে পারতাম। আমার কথা হচ্ছে রিশাদের সাথে আমার কথা হয়েছে, রিশাদ আসলে ফ্রি থাকবে একবারে শেষ মার্চ এপ্রিলে একবার ঠাকুরগাঁয়ে আসবে আমার সাথে। গতকালকে কথা হয়েছে রিশাদের সাথে। রিশাদ আমাদের সমাজের কৃতি সন্তান। সে আমাদের রংপুর ডিভিশনে খেলোয়াড় ছিল, সেই সুবাদে সে আমার সাথে কাজ করছে। রিশাদ আমাকে কথা দিয়েছে ঠাকুরগাঁয়ে আসবে। অবশ্যই ইনশাআল্লাহ, এটা আমাদের জন্য একটা ভালো পাওয়া। আমরা ইনশাআল্লাহ আশা করি খুব শীঘ্রই তাদেরকে আমরা দেখতে পাবো, এবং আমাদের এখান থেকেও জাতীয় টিমের খেলোয়াড় পাবো এক সময়। এটাই আমার আত্মবিশ্বাস, এটাই আমাদের বিশ্বাস। খুব আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা খুব শীঘ্রই আমাদের যে খেলোয়াড়রা যারা প্রস্তুতি পাইপলাইনে রয়েছেন, আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দেয় যে আমরা একটা ন্যাশনাল টিমের একটা খেলোয়াড় পাই। আমরা আর বেশি থাকবো না। আপনাদেরকে এতক্ষণ ধরে লাইভে ছিলেন, আসলে আমরা একটা প্রশ্ন উত্তর নিতে চেয়েছিলাম কিন্তু সুযোগ নেই সেটা। আগামীতে আবারও প্রোগ্রামে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি লাইভটি শেষ করছি। দুই ভাই আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাদেরকে। দেখা হবে আবার আপনার সাথে। এটা স্যার কেটে